নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৈকত। শুরু করছি আজকের এই সময় অনুষ্ঠান। রাত পোহালে বাংলায় তৃতীয় দফার নির্বাচন, এবং যে অঞ্চলগুলিতে এই তৃতীয় দফার নির্বাচন রয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটি লোকসভা কেন্দ্র। এই লোকসভা কেন্দ্রগুলিকে অনেকে মনে করছেন যে কংগ্রেসের শক্ত ঘাঁটি, কিন্তু সেখানে এবার সেই সিটগুলোকে পেতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, এবং সেখানে গড় ধরে রাখার লড়াইও রয়েছে বিজেপির। ফলে যুযুধান সব রাজনৈতিক দলের ইন্টারেস্ট রয়েছে এই লোকসভা নির্বাচনে। এখন প্রশ্ন হলো যে ভোট বঙ্গের 2 দফার ছবি আমরা দেখেছি, মোটের উপর শান্তিপূর্ণ, বড় কোনো তেমন অশান্তির ঘটনা ঘটেনি। কয়েকটি জায়গায়, বিশেষ করে 2টি লোকসভা কেন্দ্রের ভোটে বেশ কিছু অশান্তির ঘটনা লক্ষ্য করা গিয়েছে। কিন্তু তৃতীয় দফা কি শান্তিপূর্ণ হবে? কেন এই আশঙ্কা প্রকাশ করছি? তৃতীয় দফার ভোটের আগের দিন রাজ্য জুড়ে যেভাবে অস্ত্র উদ্ধার হলো, যেভাবে বোমার আঘাতে, বোমার বিস্ফোরণে এক শিশুর, এক বালকের মৃত্যু হলো, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে যাওয়ার আগে সেখানে গোষ্ঠীকন্দর সামনে এলো, কোথাও যেন উদ্বেগ, চিন্তা কাজ করছে তৃতীয় দফার ভোট শান্তিপূর্ণ হবে কিনা। চলুন আপনাদেরকে আগে দেখাই এই তৃতীয় দফার ভোটে কেন অশান্তির আশঙ্কা থাকছে, কেন বাংলার বাতাসে এই মুহূর্তে বারুদের গন্ধ, রাজনৈতিক মহল আকচা আকচিতে ব্যস্ত। দেখুন। মোটের ওপর শান্তিপূর্ণভাবে শেষ হয় দ্বিতীয় দফার নির্বাচন। তৃতীয় দফার আগে বাংলা জুড়ে অস্ত্র উদ্ধারের রমরমা। বোমায় উড়ল শিশুর হাত, বোমার বলি বালক, যেন যুদ্ধের প্রস্তুতিতে ভঙ্গ। নরেন্দ্রপুরে অস্ত্র ভাণ্ডার। নরেন্দ্রপুরের 52 পল্লী থেকে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার, একটি 1 শাটার, 2টি 7mm পিস্তল, 30 রাউন্ড কার্তুজ, 5 কেজি বারুদ উদ্ধার। চাঞ্চল্যকর বিষয় হচ্ছে অস্ত্র উদ্ধারে গ্রেফতার আশুতোষ কলেজের 3য় বর্ষের এক ছাত্র। বারাসতে অস্ত্র উদ্ধার। মাদক আগ্নেয়াস্ত্র উদ্ধার বারাসতের বনমালীপুর এলাকা থেকে। গ্রেফতার 7। ভোটের আগে কি উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র মজুদ, তদন্ত করছে বারাসাত থানার পুলিশ। মুর্শিদাবাদে সকেট বোমা উদ্ধার। রাত পোহালেই ভোট। মুর্শিদাবাদের সাগরপাড়া এলাকায় মাঠের মধ্যে ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার করে পুলিশ। বোম ডিসপোজাল টিম এসে বোমাগুলো নিষ্ক্রিয় করে। পান্ডুয়াতে বোমার বলি বালক। পান্ডুয়ার নেতাজি পল্লীতে বিস্ফোরণ। মামার বাড়িতে বেড়াতে এসে বোম ফেটে মৃত বালক। আহত আরও 2 শিশু। ভর্তি ইমামবাড়া হাসপাতালে। পরিবারের সঙ্গে সাক্ষাৎ বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের। ঘটনা এনআইএ তদন্তের দাবি লকেট চট্টোপাধ্যায়ের। থানার সামনে বিক্ষোভে বসেন প্রার্থী লকেট। অত্যন্ত ভয়ঙ্কর, নৃশংস, মানে বোমা আশেপাশে ছড়িয়ে আছে। কিছুদিন আগে আমি মন্দিরে এসেছি, খাওয়া দাওয়া করেছি আমাদের কার্যকর্তার বাড়িতে, এখানে পাশেই, দুপার পাশে এগিয়ে গিয়েই, সেখানে এরকম ভাবে বাচ্চার মৃত্যু, দলা পাকিয়ে গেছে, এখনো ছাপ রক্ত। দুর্গাপুরে ভোট প্রচারে গিয়ে বোমা বিস্ফোরণ নিয়ে কড়া আক্রমণ অমিত শাহের। ভোট ব্যাংকের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের রাজ্যে ঢোকাচ্ছে, তারাই বোমাগুলির রাজত্ব তৈরি করেছে। ममता बनर्जी के सहयोग से पाकिस्तान और बांग्लादेश से आलिया, मालिया, जमालिया घुस जाते थे, बम धमाके करते थे, मगर ये अपनी वोट बैंक के कारण कुछ नहीं बोलते थे। आज ही बम धमाका हुआ है। चुनाव आयोग ने सेंट्रल फोर्सेस लगाई है, ममता के गुंडों से डरने की जरूरत नहीं है। শাহ অনুপ্রবেশকারী ইস্যুতে শান দিয়ে সিএ ইস্যুতে সুর চড়ান, কিন্তু বীরভূমে মমতার পাল্টা, সিএ এনআরসি বাংলায় হতে দেবেন না। আমরা তাই বলছি পরিষ্কার, আমি এনআরসি করতে দেব না। আপনারা কি একমত? আমি এনআরসি করতে দেব না, করতে দেব না। দরকার হলে জীবন দেব, বিজেপির কাছে আত্মসমর্পণ করব না, মাথায় রাখবেন এটা।
বোমাগুলির দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে, কটাক্ষ কংগ্রেসের। আতঙ্ক সৃষ্টি করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করার যত রকমের পরিকল্পনা তৃণমূল নিচ্ছে, সকলের পিছনে সরাসরি মমতা ব্যানার্জির নির্দেশ, আদেশ, বুদ্ধি কাজ করছে। আইন শৃঙ্খলার দিক থেকে বাংলা গণতান্ত্রিক, অবাধ, শান্তিপূর্ণ। কিছু বিচ্ছিন্ন ঘটনা যেগুলো বিরোধীরা ঘটায়, বিরোধীরা প্ররোচনা দেয়, বিরোধীরা ঘটায়, যাতে এই নেগেটিভ খবরগুলো বাংলার জন্য তারা রাজনীতি করতে পারে, সেই কারণ। শুধু বোমা বন্দুক বিস্ফোরণই নয়, যে সাঁইথিয়ায় মুখ্যমন্ত্রীর সভা হয় সোমবার, তার কিছুক্ষণ আগে সাঁইথিয়ায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ভয়ঙ্কর ছবি দেখল বাংলা। প্রশ্ন একটাই, এত কড়া কমিশন, তাও বাংলার বাতাসে বারুদের গন্ধ কেন? ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি আলোচনায় আসবো। আমাদের আলোচনায় যাদেরকে পেয়েছি আজকে, রাজনৈতিক বিশ্লেষক থেকে রাজনৈতিক নেতাদের আমি পরিচয় করিয়ে দেব। আমাদের সঙ্গে রয়েছেন মৃত্যুঞ্জয় পাল, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, রয়েছেন রিতেশ বসাক, সিপিআই নেতা, এবং রয়েছেন অমিতাভ কাঞ্জিলাল, রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক। আমাদের অনুষ্ঠানে কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন বিজেপি মুখপাত্র প্রীতম দত্ত। আমি প্রথমেই মৃত্যুঞ্জয়ের কাছে চলে যেতে চাইব। মৃত্যুঞ্জয়, দু দফার ভোট আমরা মোটের উপর শান্তিপূর্ণই দেখেছি, এবং সেখান থেকেই আমাদের আশা জেগেছে যে পরবর্তী নির্বাচনগুলো, যেগুলো আরও অনেক বেশি সেন্সিটিভ বলে আমরা বিগত নির্বাচনে দেখেছি, যার মধ্যে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং মুর্শিদাবাদ রয়েছে। সব থেকে বেশি চিন্তার কারণ যে মুর্শিদাবাদ এবারে নির্বাচনে একটা হটস্পট। কেন না, মূলত এখানে লড়াই বিজেপির তৃণমূলের সঙ্গে কংগ্রেসের, কোথাও যেন ইন্ডিয়া জোটের মধ্যেই লড়াই অনেকে মনে করছেন, এবং তার সঙ্গে বিজেপি তো রয়েছে। যেভাবে অস্ত্র উদ্ধার হচ্ছে, যেভাবে বোমা বন্দুকগুলি উদ্ধার হচ্ছে, যেভাবে বাতাসে বারুদের গন্ধ ঝাঁঝালো, নাক ঝাঁঝিয়ে যাচ্ছে, তাতে তোমার মনে হচ্ছে যে আগামীকালের নির্বাচন শান্তিপূর্ণ হবে? দেখুন, আমি তো প্রথমেই, আমরা সবাই যারা রাজনৈতিক দলের কর্মী, আমরা এবং তৃণমূল কংগ্রেস যারা করি, আমি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসাবে অবশ্যই চাইবো যে আগামীকালের নির্বাচন শান্তিপূর্ণভাবেই কাটুক। দু দফা নির্বাচন, প্রথম দু দফার নির্বাচন যেরকমভাবে কেটেছে, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন। তো আমাদের বক্তব্য, এই দায়িত্ব শুধুমাত্র তার শাসক দলের নয়, বিরোধী রাজনৈতিক দলগুলোরও সমান দায়িত্ব থাকে যে শান্তিপূর্ণ নির্বাচন করা। কোথাও কেউ পঞ্চায়েত নির্বাচনের আগে ফেসবুকে বাসের ছবি দিয়ে দেবে, আর প্রতিরোধের নামে প্রত্যেকদিন নিউজ চ্যানেল, ইলেকট্রনিক্স মিডিয়াতে এসে বলবে যে এইবার প্রতিরোধ হবে, বুঝিয়ে দেবো, এই করে দেবো, সেই করে দেবো। সেটা ঠিক নয়। কিন্তু ওভারঅল সৈকত মনে রাখতে হবে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিভিন্ন সংবাদ মাধ্যমে, প্রিন্ট মিডিয়া হোক, ইলেকট্রনিক্স মিডিয়া হোক, রেডিওর মাধ্যমে হোক, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে ভোটারদের বলছে আসুন ভোট দিন, শান্তিপূর্ণ নির্বাচন হবে। এবং তারা যেইভাবে শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য যেদিনকে প্রথম প্রেস কনফারেন্সটা করলো, সেদিনকেও যখন বলা হলো যে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন আমরা করতে বদ্ধপরিকর, যেইভাবে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে 7 দফায় নির্বাচন হচ্ছে এবং এতগুলো কেন্দ্রীয় বাহিনী, আপনারা মাঝে মাঝে বলেন আপনাদের করের টাকায়, ট্যাক্সের টাকায় যে নিয়ে আসা হচ্ছে, তাহলে দায়িত্ব তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সবার দায়িত্ব আছে, কিন্তু সবচেয়ে বেশি যে দায়িত্ব, তার দায়িত্ব হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার শান্তিপূর্ণভাবে নির্বাচন করার। যেহেতু এতগুলো মানে কেন্দ্রীয় বাহিনী আসছে, তারা মোতায়েন আছে, এত অবজারভার সবাই মিলে আছে, তার শান্তিপূর্ণ একটাও যদি ঘটনা ঘটে, তার দায়িত্ব কিন্তু সবার প্রথম গিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওপরই বর্তাবে, অন্য কোনো কারো উপরে বর্তাবে না। কিন্তু আমরা চাই, আমরা বিশ্বাস রাখি, এবং যেইভাবে পুলিশ এইভাবে বিভিন্ন জায়গায় অস্ত্র উদ্ধার করছে, এটা রুটিন চেক আপ সারা বছর ধরেই হয়, কিন্তু ভোটের আগে আরও বেশি হয়। তো সেগুলো হচ্ছে, অস্ত্র উদ্ধার হচ্ছে। বিরোধীরা চেষ্টা করছে প্ররোচনা দিয়ে, যাদের কাছে কোনো মানে উন্নয়নের কোনো দাবি নেই, যাদের কাছে কোনো বক্তব্য নেই, তারা তো চাইবেই তৃণমূল কংগ্রেসকে এইভাবে কালিমালিপ্ত করে কোনো বিক্ষিপ্ত ঘটনা ঘটিয়ে প্ররোচনা দিয়ে। কিন্তু আমরা দাবি করব, আপনাদের মাধ্যমে আমাদের যারা ভোটার, সাধারণ ভোটার, সবাইকে দাবি করব শান্তিপূর্ণভাবে ভোট দিন, কারো প্ররোচনায় পা দেবেন না। আমি রিতেশ তোমার কাছে একটু জানতে চাই। রিতেশ, আমরা রাজ্য জুড়ে সমস্ত নেতাদের মুখে কি শুনতে পাচ্ছি? মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে তৃণমূল হচ্ছে বাংলায় অশান্তি করছে, তাই বিজেপিকে চাই। বিজেপি বলছে, তৃণমূল বলছে বিজেপি রাজ্য জুড়ে অশান্তি করছে, তাই তৃণমূলকে চাই।
সিপিএম কংগ্রেস একইভাবে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে তারা অভিযোগ করছেন। আচ্ছা, সবাই তো উন্নয়নের কথা বলছেন, সবাই শান্তি চাইছেন, তাহলে এত বোমা বন্দুকের প্রয়োজন পড়ছে কেন? তার মানে নেতারা মুখে যা বলছেন আর আসল ফ্যাক্ট তা নয়। বাংলায় ভোট করতে গেলে বোমা বন্দুকটা লাগে, যারা ভোট দিতে চাইবেন না তাদের বাড়িতে সাদা থানটা পাঠাতে লাগে, এটাই বাংলার রীতি। এটা ছাড়া বাংলার ভোট হবে না, সম্ভব নয়, এটা প্রমাণিত। রিতেশ, হ্যাঁ বলছি যে বিষয়টা তোমরা বলছো, আমার যেটা আমরা প্রথমে কি শুনলাম যে 950 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে বুকে অ্যালট করা হয়েছে। 950 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যদি একটা লোকসভা কেন্দ্র বা 4টে লোকসভা কেন্দ্রও যদি মনিটর করতো, তাহলে অন্তত আমরা কেন্দ্রীয় বাহিনী দেখতে পেতাম আর কাউকে দেখতে পেতাম না। কিন্তু সেটা তো হচ্ছে না। মরছে মানুষ, মরছে শিশুরা, মরছে কৈশোর, কিন্তু এদের বাঁচানোর দায়টা কাদের? বাঁচানোর দায় এবং দায়িত্ব হচ্ছে প্রশাসনে। আমরা তো বারবার বলছি যে প্রশাসন সজাগ হোক। তোমাকে যদি একটু বলে রাখি, 16ই নভেম্বর পঞ্চায়েত নির্বাচনের আগে মিনাখায় একজন নাবালিকার মৃত্যু হয়েছে বোমা ফেটে, মানে সে বোম নিয়ে ছুটতে যাচ্ছিল না, বোম ভেবে একটা বল ভেবে একটা বোমকে নিয়ে খেলছিল। অর্থাৎ বোমগুলো আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পুলিশ কি জানে না যে এত বোম কোথায় তৈরি হয়, কোথায়? এই যে কটা তোমরা সিজার দেখাচ্ছ, সেই কটা সিজার যদি সিজ হয়ে যায় তাহলে কি আর বোমা বন্দুক আর থাকবে না? আনাচে কানাচে বোমা বন্দুক তৈরি হয়ে রয়েছে। এই যে এইগুলো দেখানো মানে কি? মানুষের মনে একটা সন্ত্রাস সৃষ্টি করা, একটা ভয় সৃষ্টি করা যে এই বোমা বন্দুক বেরোচ্ছে, এইবার একটু সাবধানে ভোট দিতে যেতে হবে। অর্থাৎ মানুষ যে জোট বেঁধে ভোট দেবার যে ব্যবস্থাটাকে শুরু করেছে, সেইটা মানুষ খানিকটা বিঘ্নিত হবে। এইটা পরিকল্পিতভাবে শাসক দল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যারা বিরোধী দল, তারা সবাই মিলে এই সন্ত্রাসটাকে বজায় রাখার চেষ্টা করছে। আমরা তো বলছি যে মানুষ জোট বেঁধে ভোট দিক, যেখানে খুশি সেখানে দিক, কিন্তু নিজের ভোটটা নিজে দেওয়ার যে সৎ সাহসটা এই জায়গাটায় তৈরি করুক। আমরা এই আকচাকচির মধ্যে নেই যে এ দোষী ও দোষী। আমরা বারবার বলছি মানুষের জন্য কি কি কাজ হবে সেটা। 100 দিনের কাজকে 200 দিনে ত্বরান্বিত করা হবে কিনা সেটা, কৃষকের সময় তার মানে 60 বছর পরে সে অন্তত একটা পেনশন বেনিফিট পাবে কিনা সেটা দেখা, সরকারি কর্মচারীদের কেন্দ্র সরকারের যে শূন্য পদ রয়েছে সেগুলোকে পূর্ণ করা, এই জায়গাগুলোকে আমরা মানুষকে বলছি। আমাদের মানুষকে মানে এ সন্ত্রাস করছে ও সন্ত্রাস করছে সেটা না, মানুষ আমাদের কথা শুনছে, মানুষ বিচার করবে যেটা হবে আগামী দিনে। বেশ, আমি প্রীতম তোমার কাছে আসবো। প্রীতম, আমি একটা জিনিস তোমার কাছে একটু এক কথায় জানতে চাইবো। আমরা ছোটবেলায় মামা বাড়ি গেছি, তো তুমিও নিশ্চয়ই মামার বাড়ি গেছো। মামার বাড়িতে গিয়ে মামার বাড়ির এলাকায় আশেপাশে ঘুরেছো, খেলাধুলো করেছো, নিশ্চয়ই করেছো প্রীতম। প্রীতম, আমি এই কথাটা কেন জিজ্ঞাসা করছি জানো? যে ছেলেটির পান্ডুয়াতে মৃত্যু হয়েছে, সে গরমের ছুটিতে মামার বাড়ি ঘুরতে এসেছিল। সে বুঝতে পারেনি মামার বাড়ির এলাকাটা অনেক বেশি গরম তার বাড়ির এলাকা থেকে। মামার বাড়ির এলাকাটা যে অনেক গরম, রাজনৈতিকভাবে গরম, সেটা ওই 10-11 বছরের ছেলেটি বুঝতে পারেনি। তাই মামার বাড়ির এলাকায় ঘুরতে এসে বোমের স্প্লিন্টারে তার মৃত্যু হয়েছে। আরও 2টো শিশু ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি। ভোটের আগের দিন। কোনো রাজনৈতিক নেতা নয়, ও ভোটারও নয়, যারা ভর্তি তারাও ভোটার নয়। এ কোন বাংলা দেখছি আমরা? দেখো, এই ট্র্যাডিশন যেটা কমিউনিস্ট পার্টিরা লাস্ট 34 বছর ধরে শুরু হয়ে গেছে, তার কথা মমতা ব্যানার্জি বলে 2011-তে ক্ষমতা এসেছিল। মানুষ বিশ্বাস করেছিল যে উনি একটা পরিচ্ছন্ন বাংলা, ডেমোক্রেটিক বাংলা উপহার দিতে পারবেন, কিন্তু সেটা তিনি দিতে পারেননি। আজকে তুমি বলছো আজকে তো ভোটের আবহাওয়া নয়, 2022 থেকে 2023 সালে টোটাল 17টা ঘটনা ঘটেছে। তার মধ্যে মিনিমাম 7 জন এরকম শিশু বল ভেবে খেলা হবে ওই খেলার বল ভেবে খেলতে গিয়ে এমন জোরে মেরেছে যে ওটা বোমা। তো চারিদিকে খেলার বল না, মমতা ব্যানার্জি বোমা তৈরি করেছেন এবং বোমাতে আঘাত মেরে প্রায় 7 জন থেকে 8 জন শিশু নিহত হয়েছেন, আর প্রায় 20-25 জন আপনার সিভিয়ারলি ইনজোর্ড। এটা কোন বাংলা?
এই বাংলাটা যেখানে মমতা ব্যানার্জি আজকে উনি নানা রকম স্বপ্ন দেখিয়েছেন, নানা রকমভাবে কথা বলছেন, সেই বাংলা আজকে বোমা বন্দুকের বাংলায় পরিণত হয়ে গেছে এবং তার সবচেয়ে বেশি শিকার হচ্ছে নিহত মানুষরা। যার বাচ্চা ছেলেটা ঘুরতে গেছে, সেখানে গিয়ে ওই খেলা হবের বল দেয় না সেই উচ্ছিষ্ট সিন্ডিকেটের তৃণমূল বাহিনী, সেই বলে লাথি মারতে গিয়ে খেলা হবে করতে গিয়ে ওনার পাটা উড়ে গেল, কারো মৃত্যু হয়ে গেল। এই বাংলায় কোথায় পরিণত করেছে? তার কারণ হচ্ছে এখানে কারো কোনো কিছু শিল্প হয় না। মমতা ব্যানার্জিকে কোনো ফিতে কাটতে দেখবেন না, মমতা ব্যানার্জিকে দেখবেন এই শুধু ওই যারা বোমা বন্দুক গুলি বানায় তাদেরকে সিকিউরিটি বাড়াতে। তার কারণ ওই মমতা ব্যানার্জি ভরা সবাই বলে দিয়েছিলেন, এই শওকত মোল্লা তোমার ওখানে কি হবে, তুমি তো বোমা বন্দুক বানাও। তারপরেই দেখলাম ওনার সিকিউরিটি মমতা ব্যানার্জি বাড়িয়ে দিলেন। তো উনি দ্বিচারিতা করেন, উনি আজকে বাংলাকে আজকে শেষ করে দিয়েছেন। বাংলা আজকে বারুদের স্তূপে বাস করছে। সন্ধ্যাসকলিতে আমরা দেখেছি, আর সব জায়গায় দেখছি, ডায়মন্ড হারবার প্রতিদিন এটা ঘটনা ঘটছে। সব জায়গায় যদি আসে তল্লাশি হয়, আজকে সব জায়গায় এমন কোনো গ্রাম, এমন কোনো তল্লাট, এমন কোনো ব্লক নেই যেখান থেকে বোমা বন্দুক গুলি উদ্ধার হবে না। তার কারণ হচ্ছে তৃণমূল আর্থসামাজিক দিকটাকে একদম শেষ করে দিয়েছে, ভয়ের পরিবেশ তৈরি করছে, যেন একসাথে গিয়ে মানুষের ভোটটা নিতে পারে, না দিতে পারে, তার পরিবেশ তা এমন তৈরি করছে। আমরা তোমার চ্যানেলের মাধ্যমে বারবার ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। যেই বাংলা আজকে রবীন্দ্রনাথের বাংলা বলি, যেই বাংলা আমরা গর্ব করি, সেই বাংলা আজকে নেই। বাংলা আজকে শাহজাহানের বাংলায় পরিণত হয়েছে। সেখান থেকে রক্ষাকর্তা যদি করতে পারে রাজনৈতিকভাবে একমাত্র ভারতীয় জনতা পার্টি। কারণ আমরা করে দেখিয়েছি, বিহার ইউপিতে আগে চারিদিকে যেই চিত্র দেখা যেত, এখন আমূল পরিবর্তন হয়ে গেছে। ওখানে আসামেও যা চিত্র দেখা যেত, সেখানে আমূল পরিবর্তন হয়ে গেছে। সেখানে আর ভোটের সন্ত্রাস বলে আর কিছু নেই। মানুষের ভোট দিচ্ছে এবং যাকে খুশি তাকে ভোট দিচ্ছে। আমরা এরকম বাংলা চাই এবং এই বাংলা ভারতীয় জনতা পার্টি পারে, আর কেউ পারবে না। আমি অমিতাভ দা আপনার কাছে আসি। অমিতাভ দা, আমি আজকে একটা প্রশ্ন পরে করতাম, কিন্তু আমার এই প্রেক্ষিতে আমার মাথায় এলো বলে আপনাকে প্রশ্নটা আমি করছি। প্রশ্নটা হচ্ছে খুব পরিষ্কার। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে বাংলায় 1 লক্ষ কর্মসংস্থান হবে। কিসে? দেউচা পাঁচামি প্রকল্পে, আরও অন্যান্য বিভিন্ন প্রকল্পের কথা বলছেন। অমিত শাহ বলছেন যে দুর্গাপুরকে যে শিল্প সম্ভাবনা ছিল সেটাকে জাগিয়ে তোলা হবে। আমি বলছি এইগুলো আসল শিল্প নয়। আসল শিল্প হচ্ছে বাংলার, আমার মনে হয়, অস্ত্রের ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস। ভালো করে ভেবে দেখুন, বিগত 2021 সালের পর থেকে যত অস্ত্র বাংলা থেকে উদ্ধার হয়েছে, আমি কোনো পুলিশ সিবিআই কারোর কথা বলছি না, যত অস্ত্র উদ্ধার হয়েছে, সেই অস্ত্রগুলোকে যদি এক জায়গায় আনা যায়, আপনার মনে হচ্ছে না যে একটা ভালো ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করা যেতে পারে পশ্চিমবঙ্গে অস্ত্রের? হ্যাঁ দেখো সৈকত, আমরা হয়তো রসিকতার ছলেই কথাগুলো বলছি, কিন্তু তার বাস্তব ইমপ্লিকেশনস যে সাধারণ মানুষদের উপরে যায়, এই যে মা সন্তানহারা হলেন, তারা বোধহয় আমাদের এই রসিকতা, আমাদের এই কি বলবো নির্মম এই ধরনের মন্তব্যের তাৎপর্য অন্যভাবে নেবেন। আমার বক্তব্য এখানে খুব পরিষ্কার। দেখো, যদি সাম্প্রতিককালে যারা ওটিটি দেখেন, এই মির্জাপুর বা এই ধরনের সমস্ত ওয়েব সিরিজগুলোতে দেখেছি বিহারে কিভাবে অস্ত্রের কারবার হয় ইত্যাদি, এগুলোকে ভিত্তি করে গল্প তৈরি হয়েছে, সিনেমাতে দেখেছি। একসময় বিহার ইউপিকে অপরাধের মুক্তাঞ্চল বলে দেখানো হতো। আস্তে আস্তে তার শিফটটা দেখবে বাংলায় এখন যত সিনেমা হচ্ছে, সেখানে গুন্ডাগার্দির চেহারা যেভাবে দেখানো হয়, তাতে খুব পরিষ্কার একটা ট্রানজিশন, সোশ্যাল ট্রানজিশন যে ঘটছে, সেটা এই ধরনের সিনেমাগুলোর মধ্যে দিয়ে রিফ্লেক্টেড হতে থাকে। এবং খুব বিস্মিত হব না এই কথা বললে, যে রাজ্যে সত্যি সত্যি শিল্প নেই, কর্মসংস্থানের উপযুক্ত পরিসর নেই, যে রাজ্যে কেবলমাত্র বক্তৃতাবাজিটাই সার, এবং এমন স্তরের বক্তৃতাবাজি যেখানে সাংবিধানিক রাজনীতির বিন্দুমাত্র কোনো প্রতিশ্রুত দৃষ্টিভঙ্গি নেই, সেখানে এমন ঘটনা ঘটবেই। যেখানে সংবিধানের নামে শপথ নিয়ে শাসকেরা ক্ষমতায় বসেই সংবিধানকে আগে অস্বীকার করতে আরম্ভ করবেন, সঙ্গে সঙ্গে এই বিপত্তিগুলো আরো বেশি বেশি করে ঘনীভূত হতে আরম্ভ করবে। আজকে বাংলার জনতার দিকে যদি তাকাও, দেখবে স্পষ্টতই বাংলার জনতা এই মুহূর্তে দুটো ভাগে বিভক্ত। এক দল যারা নিজেদেরকে বঞ্চিত মনে করছে, অসুবিধা প্রাপ্ত মনে করছে, তারা লক্ষ্মীর ভান্ডার পাক আর না পাক বিভিন্ন বিষয়ে প্রকাশ্যে রাস্তায় চলে আসছে, অবরোধ করছে, চিৎকার চেঁচামেচি করছে, তাদের অসুবিধার কথা তারা প্রকাশ্যে জানাচ্ছে। এক দল অত্যন্ত মোটা চামড়ার সহনশীলতা নিয়ে চুপচাপ বসে তামাশা দেখছেন,
এবং চাইছেন যে এই যে যারা বিক্ষোভ টিক্ষোভ করছে তাদের উপর দিয়ে রাজনৈতিক ব্যবস্থাটার পরিবর্তন হয়ে যাক, আমরা ভোটের দিন গিয়ে জাস্ট ভোটের বোতামটা টিপবো, একটা স্বর্গরাজ্য নেমে আসবে, যেমন প্রীতম বলছে একটা স্বর্গরাজ্য আচমকা পশ্চিমবঙ্গে নেমে আসবে। প্রশ্ন হচ্ছে কারা কোথা থেকে আসবে? মানে যাদেরকে আজকে আমরা আঙুল তুলছি এরা তো 10 বছর 20 বছর 34 বছর আগে এই বাংলাতেই ছিল, কিন্তু তারা তখন মাথা তোলার সুযোগ পায়নি, কারণ প্রশাসনের আইন ব্যবস্থা যাকে বলা যায় আইনের শাসন সেটা ছিল দৃঢ়তর। এই সরকার এসে জাস্ট বকলস গুলো খুলে দিয়েছে এদের, ফলে তাদের এই পরিমাণ দাপাদাপি, এই পরিমাণ মিথ্যাচার এবং শীর্ষ স্তর পর্যন্ত মানে আপাদমস্তক নিমজ্জমান দুর্নীতিতে এই নেতাদের আমরা সামনে আসতে দেখলাম। এরপর এরা যাবে কোথায়? যদি ধরেও প্রীতমের কথায় বিজেপি আসবে, যদি আসেও রাতারাতি ট্রান্সফরমেশন হয়ে যাবে, এদের চরিত্র সংশোধন হয়ে যাবে, এ কি মানে ওই জেপি নারায়ণের রেভলিউশন হয়ে যাবে, বিপ্লবী তিনি যে চেয়েছিলেন যে উপায় সমাজ উদ্ধার করতে, এই মনস্তাত্ত্বিক বিপ্লব ঘটে যাবে না। এরা জাস্ট জার্সি পাল্টে প্রীতমদের দলে গিয়ে ভিড় করবে, এবং যদি খোঁজ নেওয়া যায় প্রীতমও একসময় হয়তো অন্য কোথাও ছিল। প্রশ্নটা ওইখানে যে এই যে ট্রান্সফরমেশনটা চলছে, যদি সত্যি সত্যি বিজেপির আশার হতো তাহলে যে সময় তপন শিকদার জিততেন, যে সময় জলুবাবু জিতেছেন, সেই সময় বিজেপির এত সংগঠন ছিল কোথায়, এত লোকজন ছিল কোথায়? তার মানে এরা অ্যাকচুয়ালি ঘাপটি মেরেছিল ওই মানে বাম বিরোধী রাজনীতির এই ক্যাম্পটাতে, পরবর্তীকালে সুযোগ পেয়ে এখন এই ঝান্ডার পক্ষে গেছে। ফলে রাতারাতি বাংলার ট্রান্সফরমেশন হওয়ার আর কোনো সুযোগ আমরা দেখছি না, যতক্ষণ না পর্যন্ত সংবিধানের ওপরে আস্থাশীল একটা সরকার আমরা পাচ্ছি। প্রশ্ন সংবিধানের উপরে আস্থা রাখার বিষয়ে এই মুহূর্তে আমি তৃণমূল বা বিজেপি এই দুই দলের কারোর মধ্যেই এই সততা দেখি না যে তারা সংবিধানের শাসনকে কায়েম করে রাখবার জন্য যথেষ্ট তৎপর। একজনকে মানে উভয় পক্ষই একে অপরকে দেখিয়ে যাচ্ছেন, একটা বাইনারি তৈরি করার চেষ্টা করে যাচ্ছেন। সাধারণ মানুষ কিন্তু প্রতিদিন ওই যে বোমার আঘাতে মরছেন শিশুরা, এই ভোট পরবর্তী হিংসার বলি হচ্ছেন, ঘর ছাড়া হচ্ছেন সাধারণ মানুষ। চলে যাবে তো কেন্দ্রীয় বাহিনী, তারপরে কি হবে? বা স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলছেন এনাকে আটকানোর জন্য কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছি। অর্থাৎ কার ভরসায় আমরা বেঁচে আছি, কাদের ভিত্তিতে আমরা বেঁচে আছি, কাদের দ্বারা আমাদের জীবনের মানে এই যে অমিতাভদা আমি এখানে একটা জিনিস আমি জানতে চাই, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত প্রশ্ন। সেটা হচ্ছে যদি একটা নির্বাচন গণতন্ত্রের উৎসব, তো গণতন্ত্রের উৎসবকে যদি কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করতে হয় কেন প্রাণহানি শান্তিপূর্ণ নির্বাচনের জন্য, তাহলে আপনার কি মনে হয় যে সেটা কোনোভাবে ইমার্জেন্সির তুলনায় কম? মানে সাধারণ সময় তাহলে মানুষের জীবন তো তাহলে দুর্বিষহ হয়ে উঠবে, এটা কি ইমার্জেন্সির থেকে কম? একটা উপদ্রুত একটা রাজ্যকে উপদ্রুত মনে না করলে এই পরিমাণ কেন্দ্রীয় বাহিনীকে নিয়োগ করতে হবে কেন রাজ্য নির্বাচন কমিশনকে? অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশন আমরা যদি ধরে নিই, কথার কথা বলছি, ধরে নিই যে কেন্দ্রীয় বাহিনীর বন্দুকের নলের আগায় রাতারাতি ট্রান্সফরমেশন করাতে চাইছে লোকসভার 30খানা বা যেমন আজ বলে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী 35টা আসন, যদি ধরেও নিই তাতেও লাভ হবে না। কারণ যে ইলেকশনে জিতে বামফ্রন্ট ক্ষমতায় ছিল সেই ইলেকশনের আগের রাতের ঘটনা, ভোটের দিনের ঘটনা যাদের মনে আছে, মানে আমাদের বাবাদের জেনারেশনের মনে থাকার কথা, এখানে যারা বসে আছে তাদের কারোর মুখ থেকে মনে হচ্ছে না তারা এত সহজে সেই ইতিহাসকে প্রত্যক্ষ করেছেন বলে। তো ফলে সেই সময় কি ব্যাপক পরিমাণ আক্রমণ নেমে এসেছিল, অথচ জনতা মানুষ কিন্তু চুপচাপ সিদ্ধান্ত নিয়ে জাস্ট পাশাটা পাল্টে দিয়েছিল। একই রকম 2011 নির্বাচনের আগে একটা হাওয়া উঠেছিল প্রবল, কিন্তু মানুষ চোয়াল শক্ত করে ভোট দিয়ে তখন সমস্ত মেকানিজম নামিয়েও কিন্তু ভোটের রেজাল্ট উল্টে দেওয়া যায়নি। ঠিক একই রকম ভাবে আজকে যদি কেন্দ্রীয় বাহিনী কেন, যদি আজকে মানে বিদেশি সংস্থাকে দিয়েও এদেশে ভোট করানো হয়, বিদেশি সামরিক বাহিনী নামিয়েও ভোট করানো হয়, তাহলেও বলবো জনতা সিদ্ধান্ত নিলেই তবে এটা বাস্তবত সম্ভব। অন্যথায় কোন রাজনৈতিক দল আকচাকচি করে মারামারি করে জনতাকে এইভাবে আজকের তালিকার প্রভাবিত করতে পারবে না। আমি অমিতাভদার বক্তব্য শুনে আমার কোথাও যেন মনে হচ্ছে যে বাংলায় বোধহয় একটা রাজস্থান বা কেরালা ফর্মুলা দরকার, প্রতি 5 বছর অন্তর রাজনৈতিক দলকে পরিবর্তন করো, তাহলে বোঝা যাবে কার দৌড় কত দূর। আমার মনে হয় অমিতাভদার বক্তব্যের ব্যাখ্যা আমি যদি অনলাইনে আসি, আমি একটু প্রীতম হাত তুলছিল, প্রীতমের কাছে পরে যাব, আগে একটু মৃত্যুঞ্জয়ের কাছে আসি। মৃত্যুঞ্জয়, এখানে আমার অনেকগুলো প্রশ্ন উঠেছে, তুমি নিশ্চয়ই বলতে চাইবে, কিন্তু একটা ছোট্ট সংযোজন আমি করি। দেখো, আইনের শাসন বলবৎ করে রাজ্য সরকারের কাজ, আমরা সবাই জানি, কিন্তু যেহেতু এখন নির্বাচন কমিশনের এখতিয়ার ভুক্ত, কিন্তু প্রশাসনের ব্যাকগ্রাউন্ড, প্রশাসনের ব্যাকবোনটা তো পাল্টে যাচ্ছে না, সেটা তো পুলিশের হাতেই থাকছে। শুধু মনিটরিংটা,
কন্ট্রোলটা চলে যাচ্ছে নির্বাচন কমিশনের হাতে, এবং কোথাও নির্বাচন কমিশন বলে দিচ্ছে না যে পুলিশ এই কাজটা করবে না, বরং বলা হচ্ছে বেশি করে করো। আমার প্রশ্ন এখানেই যে যদি এত অস্ত্র উদ্ধার হচ্ছে, এত বোমা উদ্ধার হচ্ছে, মানুষ মরে যাচ্ছে, বাচ্চা মরে যাচ্ছে, এইগুলো তো টিপ অফ আইসবার্গ। এমন নয় যে সব উদ্ধার হয়ে গেছে। তুমি তৃণমূলের মুখপাত্র হিসেবে বলতে পারবে যে সব উদ্ধার হয়ে গেছে, একটা গুলি চলবে না, একটা বোমা ফাটবে না? বলতে পারবে? তাহলে কোন রাজ্যে বসবাস করছি, কি উত্তর দেবে বাংলার জনগণের কাছে তুমি মুখপাত্র হিসাবে, তৃণমূলের মুখপাত্র হিসাবে? প্রথমত আমি বলি যে তুমি যে আজকে ঘটনাটা নিয়ে বললেন যে একটা বাচ্চা মামা বাড়িতে খেলতে গেছে, তারা রাজনৈতিক উত্তাপ ছিল তার জানা ছিল না। প্রথমত কথা হলো ওখানে রাজনৈতিক উত্তাপ ছিল না, কারণ যে পরিবারের সন্তান আহত হয়েছে, আমরা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই ঘটনা একজন মানে বাচ্চা চলে গেছে, তার পরিবারের ভাষায় বর্ণনা করা যায় না। কিন্তু কথাটা হলো আরেক পরিবারের যে আহত হয়েছেন তার পরিবারের বাবা বলেছেন যে এই ঘটনাটা পারিবারিক অশান্তির জেরে, তার অভিযোগের ভিত্তিতে তার প্রাক্তন স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু প্রাক্তন স্ত্রীকে গ্রেপ্তার করা হয়নি, তার যে বর্তমান স্বামী প্রাক্তন স্ত্রী তিনি অভিযুক্ত। দুদিন আগে একটা ওই বাচ্চাকে অপহরণ করার চেষ্টা হচ্ছে, এগুলো তার স্বামী বলছেন। এগুলো কিন্তু আমরা বলছি না, মৃত্যুঞ্জয়, এটা তো আরো ভয়ঙ্কর ব্যাপার। রাজনৈতিক আকচাকচিতে বোমাগুলি দেখেছি, পারিবারিক বিবাদে লোকে বোম রেখে দিচ্ছে, গুলি করে দিচ্ছে, তা আরো ভয়ঙ্কর ব্যাপার। মুশকিলটা হলো কিন্তু আরো ভয়ঙ্কর ব্যাপার। আমরা তো মৃত্যুঞ্জয় এটা এমন কোন দিন কি বাংলায় দেখবো রাজনৈতিক পাশের বাড়িতে পাতা পড়েছে বলে এ বাড়ির লোক ও বাড়ির লোককে বোম মারছে? না না, তুমি আমার কথা হলো যে আইন শৃঙ্খলার ব্যাপার নিয়ে তুমি যেটা বলছো সেই প্রশ্নে আসি। আইন শৃঙ্খলার ব্যাপার, বোমা গুলি উদ্ধার হচ্ছে, এরকম রুটিন উদ্ধার সারা বছর ধরে হচ্ছে, যেখানে অনেকে অশান্তি দুষ্কৃতীরা থাকার চেষ্টা করছে। এই প্রশাসন সচেষ্ট এবং করছে, এনসিআরবি রিপোর্ট বলছে। তাই বাংলার অবস্থান এবং কলকাতা সেফেস্ট সিটি। এক, দু নম্বর কথা হলো যে মানে অমিতাভবাবু যে বলছিলেন যেই বক্তব্যগুলো রাখলেন যে আইনের শাসন এই সরকারের আগে ছিল, এই সরকার আসার পরে বকলেসটাকে খুলে দিয়েছে, সবাই খুল্লা করছে। একটু মনে করে দিই, আমরাও জানি যে আজকে লালবাজারের সামনে বউবাজার বিস্ফোরণ, তাতে কতজন মারা গেছিল। কাশীপুরে আরডিএক্স উদ্ধার, আমার বাড়ির সামনে 2001, আমি 99 থেকে দল করি সৈকত, 2001 সালে সরকারের আমলের এমন ঘটনা আমি পাল্টা এই সরকারের আমলে আপনার বেলায় আমি বলিনি, আপনার বেলায় অমিতাভ বাবু আমি ধৈর্য ধরে শুনেছি, আপনি একটু ধৈর্য দেখান। আমরা জানি আপনি তৃণমূল আর বিজেপির বাইনারি বললেন, আপনার কাছে সিপিএমটা খুব ভালো। সরাসরি বলুন না আপনি বামপন্থীর সমর্থক, সরাসরি বলুন না। কেন এত রাগঢাক করে বলছেন? আরে বামপন্থী, একজন বামপন্থী সিপিআই নেতা আছে আর একজন না হবে বামপন্থী। আমরা আক্রমণ সহ্য করব? গণতন্ত্র আছে তো, রোজ আক্রমণ করুন, কোনো অসুবিধা নেই। সরাসরি মুখোশ, রাজনৈতিক বিশ্লেষণের মুখোশটা ছাড়িয়ে করুন। আপনি সৈকত, উনি যদি চেঁচান তাহলে আমিও চেঁচাবো। আমার বলার সময় যদি আমার গায়ে ফোস্কা পড়ে গেল, ওনাকে যখন বলা হলো ফোস্কা পড়ে যাচ্ছে, উনি এতগুলো আক্রমণ করলো, আমার গায়ে লাগলো না, চুপচাপ শুনলাম। মৃত্যুঞ্জয় এবং অমিতাভ, আমার মনে হয় মৃত্যুঞ্জয়, আমার মনে হয় 2001 সালে সৈকত না শেষ করতে দিতে হবে, সৈকত শেষ করতে দিতে হবে, তারপরে আমি বলছি তুমি বলবে। আমি তুমি প্রশ্নের মাঝখানে উত্তর না দিয়ে যদি আবার প্রশ্ন করো, উনি রাজনৈতিক বিশ্লেষক মাঝখানে আটকে দেবে, তাহলে উত্তর দেব না। আমি বলছি এমনটা ভাবার কোনো কারণ নেই যে অমিতাভ দা নোটায় ভোট দিয়ে আসে, কোনো না কোনো রাজনৈতিক দলকে ভোট দেয়। মৃত্যুঞ্জয় বলো। না সে ভোট দিক, সরাসরি বলুক। আমার বক্তব্য হলো 2001 সালে দুলাল বন্দ্যোপাধ্যায় কে অ্যারেস্ট করার জন্য কাশীপুর মানে পুলিশ স্টেশনে রাজদেব গোয়ালা, উনি দীর্ঘদিন উনি রাজনৈতিক বিশ্লেষক, ওনার জানা উচিত, সকাল থেকে রাত অবধি থানা ঘেরাও করে রেখেছিল। আমার বাড়ি থেকে 10 মিনিটের দূরত্ব। তো এগুলো আমাদের শিখিয়ে লাভ নেই। আমরা এইসব দেখেছি, কোথায় কোন বোমা উদ্ধার হয়েছে। নেতাই নন্দীগ্রামে কারা গুলি চালিয়েছিল সৈকত, নেতাই নন্দীগ্রামে কারা গুলি চালিয়েছিল, লক্ষণ সেট মানে কারা ছিল, লক্ষণ সেট কারা ছিল, সুপ্রিম কোর্টে বললেন না কেন? বলেছি তো, বললেন না কেন? সিবিআই বলেছে ওখানে গুলি চালিয়েছে, কি ছিল? শুভেন্দু অধিকারী তো তোমরা ওখানে সুগন্ধি দাঁড় করিয়েছিলে। মৃত্যুঞ্জয়, ইউ আর কারেক্ট। 1 মিনিট রিতেশ, এমনটা ভাবার কোনো কারণ নেই যে সিপিএম ধোয়া তুলসী পাতা ছিল। সিপিএম এর আমলে একের পর এক আমরা শহর কলকাতার বুকে আনন্দ মার্গীদের পুড়িয়ে হত্যা করা হয়েছিল। আরে এই ঘটনা বাবা বলে ঘটেছিল,
আমরা তুলেছি। তুমি যতই সাল্টু বলো না সোরেনকে- কেন, সাল্টু আরে সোরেনকে বাবা, এগুলো থানার বাইরে রাখা বাংলার হয়েছিল। ইতিহাসে রয়েছে, এগুলো অস্বীকার করতে কেন? পারবে না। বাংলার ইতিহাসে রথিন সাল্টু বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সোরেনকে থেকে থানার খুনে বাইরে যে রাখা হয়েছিল, হয়েছিল। এটাকে অস্বীকার করতে পারবে না। তোমরা কি সেগুলো ভুলে গেছো? CPM ছিল। মিনিমাম তো এটাকে অস্বীকার করবে কি করে? এটাকে কি করে অস্বীকার করবে? শুটিয়ার গ্রামকে কি নামে ডাকা হতো বাবা বলে, সেটাকে অস্বীকার করবে কি করে? না, না, শুধু গলাবাজি করলে হবে না রিতেশ, গলাবাজি করলে হবে না। সত্য কখনো পাল্টানো যায় না, সত্য কখনো পাল্টানো যায় না, সত্য কখনো পাল্টানো যায় না। আমি একটা বিরতিতে যাব, এক মিনিট, আমি একটা বিরতিতে যাব। বিরতির পর আমি এই আলোচনাতেই থাকছি, খুব গুরুত্বপূর্ণ আলোচনায় পৌঁছেছি। আলোচনায় একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর আমরা এই আলোচনাতেই থাকছি। তবে বঙ্গ রাজনীতির উত্তাপ কিন্তু চড়ছে ব্যক্তিগত আক্রমণেও। মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে আক্রমণ করছেন, অমিত শাহ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মোদীকে আক্রমণ করছেন, মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন। আক্রমণের তেজ যত উত্তর থেকে দক্ষিণে ভোট গড়াচ্ছে, ততই কিন্তু আক্রমণের তেজও বাড়ছে। দেখুন, दीदी यहाँ 15 दिन से कैंप कर रही है कि दुर्गापुर में भाजपा को हरा दे। दीदी, मैं आपको चैलेंज देकर जाता हूं, 15 दिन छोड़ो, पूरे 5 साल यहाँ रह लो, नरेंद्र मोदी दुर्गापुर नहीं जीत पाओगी, नहीं। আজকে যে বিজেপি বড় বড় কথা বলছে, বাংলা থেকে মমতা ব্যানার্জিকে হাঁটাও। আমি বলি, মমতা ব্যানার্জি যতদিন বেঁচে থাকবে বাংলায় থাকবে, তোদের কারো ক্ষমতা নেই মমতা ব্যানার্জি। বাংলায় 7 দফার ভোট নিয়ম করে রাজ্যে আসছেন, সভা করছেন মোদী, শাহ, নাড্ডা। পাল্টা ভোট পাখি বলে কটাক্ষ করেছেন মমতা, অভিষেক। এদিন দুর্গাপুর ও কৃষ্ণনগরের নির্বাচনী প্রচার থেকে মমতাকে একাধিক ইস্যুতে আক্রমণ শানান অমিত শাহ। তুলে আনেন দুর্গাপুরে ফের শিল্প সম্ভাবনার কথা। हमारा वर्धमान दुर्गापुर इंडस्ट्रियल टाउन था, मगर ममता दीदी के गुंडों ने यहां पर पूरा औद्योगिक वातावरण तहस नहस कर दिया। दिलीप दा को जिता दो, वर्धमानपुर की बंद पड़ी हुई, दुर्गापुर की बंद पड़ी हुई सभी उद्योगों को चालू करने का काम भारतीय जनता पार्टी करेगी। पार दिलीप दा को जिता दो, ये गुंडों को उल्टा लटका कर सीधा करने का काम भारतीय जनता पार्टी करेगी। বীরভূমে ভোট প্রচারে পাল্টা মমতার অস্ত্র দেউচা পাচামিতে শিল্পের সম্প্রসারণ। এবং আগামী দিনও যেই 1 লক্ষ ছেলে মেয়ের চাকরি নতুন করে হয়ে যাবে, দেউচা পাঁচমিতে কোনো ঘরে বেকার থাকবে না, এতটাই কাজ হচ্ছে দেউচা পাঁচমিতায়। এটা আপনাদের গর্ব মনে রাখবেন। বাংলায় গুন্ডাগিরি বন্ধ হওয়া দরকার, ভয় পাবেন না, মমতার গুন্ডারা কিচ্ছু করতে পারবে না। কৃষ্ণনগর থেকে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শাহের। गुंडागर्दी बंद होनी चाहिए या नहीं होनी चाहिए? ये बम धमाके बंद होना चाहिए या नहीं होना चाहिए? किसी को डरने की जरूरत नहीं है। ममता के गुंडे कुछ नहीं बिगाड़ सकते, मेरी बात याद रखना। শাহের আক্রমণের কেন্দ্রে মমতা, মমতার তোপে শাহ, মোদী। বীরভূমের সভা থেকে প্রধানমন্ত্রীকে হিংসুটে আক্রমণ মমতার। এত মিথ্যেবাদী, ভাওতাবাজি, লোভী জীবনে আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, কিন্তু এত মিথ্যেবাদী, এত হিংসুটে, এত অত্যাচারী, এত স্বৈরাচারী, এত পাপচারী, যাদের জীবন শুরু হয়েছে দাঙ্গার মধ্যে দিয়ে, তাদের কাছে আপনারা শান্তি প্রত্যাশা করেন? ভোট যত উত্তর থেকে দক্ষিণে ঢুকছে, ততই বাড়ছে প্রচারের উত্তাপ। বিজেপি নেতারা বলছেন তৃণমূল চোর, পাল্টা বিজেপিকে ডাকাত কটাক্ষ তৃণমূলের। বঙ্গ রাজনীতির রঙিন প্রচারে অন্য মাত্রায় নেতাদের বাকযুদ্ধ। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি আলোচনায় ফিরে প্রীতমের কাছে যাব। প্রীতম, তুমি কিছু বলতে চাইছিলে?
হ্যাঁ বললাম, একটু আগে অরিন্দম বাবু বলছিলেন, আরে ভাই আমরা উনি বলছিলেন না যে বিজেপি আসলেই যে এই লোকগুলো অন্য জার্সি বললেই জালে চলে আসবে। আরে আমরা তো করে দেখিয়েছি, উদাহরণ আছে। পাশের রাজ্য আসামে চলে যাও না, ওখানে শুধু মানে বোম পড়তো না, গ্রেনেড পড়তো, নানা 56টা ইনসার্জেন্সি গ্রুপ ছিল। আজকে তারা কোথায় গেল? আজকে তারা কি পালিয়ে গেল? না, পলিসি এমন হলো যে আজকে তারা সরকারের সাথে নানা রকম চুক্তি হলো এবং আসামে সেগুলো বন্ধ হলো। আমরা কাশ্মীরে করে দেখিয়েছি। কাশ্মীরে আছে কোথায় 500 টাকা দিলে লোকে সেনাবাহিনীর উপরে পাথর চড়তে বেরিয়ে যেত, সেটা বন্ধ হয়ে গেছে। আজকে ইউপি বিহার আমরা করে দেখিয়েছি, আমাদেরকে উদাহরণ আছে। সেই উদাহরণ নিয়ে লাস্ট 10 বছরের কাজ নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি যে আমরা করে দেখিয়েছি। আমরাও বাংলাকে সত্যিকার রবীন্দ্রনাথের বাংলা, সত্যিকার নেতাজি স্বপ্নের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, ঋষি অরবিন্দের বাংলাকে পরিণত করতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি। শ্যামাপ্রসাদ মুখার্জি তখন করে দেখিয়েছিলেন, আমরা আজকে করে দেখানোর জন্য আমরা আমাদের রিপোর্ট কার্ড নিয়ে যাচ্ছি বারবার। আর তুমি বারবার বলছিলে না এই কথা। আরে মমতা ব্যানার্জির কথা কি বলবেন বলুন তো? যেই মুখ্যমন্ত্রী আজকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা বলি খিস্তি বাংলা ভাষায় গালিগালাজ, সেই গালিগালাজ একটা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোন রাজনৈতিক দলের কোন নেতা ভারতবর্ষে এইরকম কথা বলেছেন আমাকে বলে দেখান তো। কারণ হচ্ছে আজকে ওই যে বললাম না, রবীন্দ্রনাথের গান মমতা ব্যানার্জি প্রত্যেক মোড়ে মোড়ে শুনলে হবে না, নিজেকে রবীন্দ্রিক করতে হবে। ওই বললে শুধু হবে না, উনি করতে পারেননি। বাংলাকে আজকে শেষ করে দিয়েছেন। উল্টো আজকে যে সংস্কৃতি উনি তৈরি করেছেন, যেই সংস্কৃতি আছে বাংলার এই মুখ্যমন্ত্রী তৈরি করেছেন, সেটাকে ওনাকে ফল ভুগতে হবে। আর তার সবচেয়ে বেশি ফল ভুগছে আজকে বল ভেবে যে খেলতে গেছিল, খেলা হবে তার যে মারা গেছে ওইরকম সামনে আগামী রিসেন্টলি সৈকত, তুমি রিসেন্টলি যদি আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে দল বদল করে মানে ওই বিজেপিতে গেছে ইডি সিবিআই থেকে বাঁচার জন্য, তুমি তাদের প্রত্যেকটি শুভেন্দু অধিকারীর প্রত্যেকটি বক্তব্য যদি তুমি চালিয়ে দেখো, যেইভাবে হিংসা ছড়াচ্ছে, বিদ্বেষ ছড়াচ্ছে, যেইভাবে ব্যক্তিগত আক্রমণ করছে, ধর্মের নামে উস্কানি দিচ্ছে, শুধু তাই নয়, যেইভাবে বলছেন, উনি বলছেন খারাপ শব্দ ব্যবহার করে না। রাহুল গান্ধীর সমর্থক আমি নই, রাহুল গান্ধীর দলটা কংগ্রেসটা আমি করি না, কিন্তু তুমি দেখো রাহুল গান্ধীর সম্বন্ধে যেই বক্তব্যটা করেছিল, সেই বক্তব্যটা তুমি চালাতে পারবে তো তোমার চ্যানেলে বিপ ছাড়া? তুমি বিপ ছাড়া চালাতে পারবে তো? পারবে না, তোমাকে বিপ দিয়ে দিতে হবে ওই জায়গাটা। না মৃত্যুঞ্জয় 1 মিনিট, আমার ধৃষ্টতা নেই মৃত্যুঞ্জয়, আমার ধৃষ্টতা নেই। আমি একটা ভিডিও চাইলে চালাতে পারতাম এই অনুষ্ঠানে, যে আমরা দেখলাম যে যোগী আদিত্যনাথ তিনি শক্তিপুরে সভা করলেন, সেখানে উনি বললেন যারা রামনবমীতে অশান্তি করেছে, এটা যদি উত্তরপ্রদেশে হতো আমি উল্টো করে ঝুলিয়ে দিতাম। তার পাল্টা সেখানকার ভরতপুরের বিধায়ক বলছেন, আমি কোনো সম্প্রদায়কে নিয়ে তার বক্তব্যের বলতে চাইছি না, তিনি বলছেন কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। তারপর তিনি আবার পাল্টা ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন যে না, আমার মানুষগুলোকে যদি সেখানে আশা ভরসা দিতে হয় সেই কারণে আমাকে বলতে হচ্ছে। কারা পিছিয়ে আছে, কারা এগিয়ে থাকছে মৃত্যুঞ্জয়? কে কম যাচ্ছে, কারা বেশি বলছে? তুই ভুল করলে, তুমি এটাই ভুল করলে। আমি বলে দিই, তুমি বলতে সুবিধা হবে রাজনীতি। সৈকত ভুলে যাবে। 1 মিনিট প্রীতম, আমি একটু বলে নিই। সৈকত, আমি কোনোভাবেই কোনো কুকথার বক্তব্যকে সমর্থন করি না, সেটা যদি আমার দলেরও কেউ করে তীব্রভাবে নিন্দা করছি। কিন্তু কথা হলো, যে যত বড় নেতা, আজকে দেশের প্রধানমন্ত্রী এসে যদি একটা মানে কি বলবো, আর ওই ভাষা তো দিদি ও দিদি যেইভাবে পাড়ার রকে ইউজ হয় সেইভাবে যেমন বলতে পারে না, তুমি যেমন আমার বিধায়কের কথাও বলছো, আমি পরিষ্কারভাবে বলছি দলের মুখপাত্র হিসাবে, আমার বিধায়কও, আমাদের দলের বিধায়কও যদি ওই ভাষা বলে, কিন্তু শুভেন্দু অধিকারী সেটা নিন্দনীয়। কিন্তু আমার কথা হলো, শুভেন্দু অধিকারী বা অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের দায়িত্ব তো অনেক বেশি, যেরকম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব বেশি স্বাভাবিকভাবে। আর আমি বলছি যে আমি আজকে বলছি প্রীতম কোন জায়গায় দেয়নি, প্রীতম ও বলছিল যে কাশ্মীর নাকি শান্ত হয়েছে, কাশ্মীর শান্ত হয়েছে। প্রীতম একটু বলতে দাও, কাশ্মীর সৈকত কাশ্মীর শান্ত হয়েছে গত দুদিন আগে টাইমস অফ ইন্ডিয়ার আর্টিকেল,
একটা গত মুখ্যমন্ত্রী দুদিন সবার আগে আমি মুখ্যমন্ত্রী। টাইমস অফ একটা ইন্ডিয়ার মুখ্যমন্ত্রী আর্টিকেল আমার। আর যোগী আদিত্যনাথ কি বলেছে? কি যোগী বলছে? আদিত্যনাথ কি কেন বলেছে? চেঁচাচ্ছে অকারণে? যোগী আদিত্যনাথ জম্মু বলেছে কাশ্মীর যারা শান্ত হয়ে দাঙ্গা গেছে, আমি করবে, একটু শান্ত যারা নমুনা দাঙ্গা দেখালাম। করবে, এটা আমাদের যে পলিসি। এক মাসে যারা জম্মু দাঙ্গা করবে কাশ্মীরে কটা তাদেরকে দেওয়ার পুলিশ অ্যাটাক শাস্তি হয়েছে? দেওয়া হবে। আমি এক মিনিট প্রীতম এবং মৃত্যুঞ্জয়, এক মিনিট, তাদের বাড়িঘর, এক মিনিট প্রীতম মৃত্যুঞ্জয়, কোন বক্সিং রিং এ আমরা নেই। এক মিনিট প্রীতম মৃত্যুঞ্জয়, আমরা কোনো বক্সিং রিং এ নেই, বিশ্বাস করো। আমি বিশ্বাস করি আমাদের এই অনুষ্ঠান শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা দেখেন। শুভবুদ্ধি সম্পন্ন মানে তারা উচ্চ শিক্ষিত, আমি চাই না। মার্জিত, এর জন্যই অন্যের ভদ্র বলার মানসিকতার সময়- মানুষ দেখেন। আমি এই কারণে এই কথাগুলো সৈকত, ব্যবহার এর করছি জন্য- যে কোনো সৈকত, শিশুও তো এর দেখতে পারে, জন্যই এনকেটিভি আমি- বাংলা ধরো দেখছে, সে দেখছেন সৈকত, এর জন্যই মুখ্যমন্ত্রী আমি- মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা শব্দ ব্যবহার করছেন, করে বললেন না আমার এটা বলা ভুল হয়েছে, আমি এটা বলছি না। বলো না, গালি আরেকজন ব্যবহার এক করছে, মিনিট, গালি, যেটা কোনো গালি। আরেকজন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন আমি উল্টো করে ঝুলিয়ে দেব। ব্যবহার করছে। এইটাই বাংলার সংস্কৃতি, এইটাই বাংলার সংস্কৃতি। আজকে বাংলার শিশুদের কি, একদমই নয়। যে বাংলার শিশুদের সুরক্ষা নিয়ে তো ভাবছি, সেই বাংলার শিশুরা এই নেতাদের থেকে কি শিখছে সেটা একবার ভাবছি না আমরা একবার সেটা ভাবছি না যে ওরা কি শিখছে আমাদের থেকে। এক মিনিট, আমি রাজ্যপালের একটি বক্তব্য, যারা দাঙ্গা করে তাদের কি আমি পুজো করা হবে রাজ্যপালের নাকি? একটি বক্তব্য, কি এক বলতে মিনিট, চাইছো তুমি? এক মিনিট। আমি প্রীতম খুব পরিষ্কার করে একটা আমি কথা একটা বলতে লাইন চাই, বলি, আমার বেলায়- বাংলা যদি উচ্ছন্নে গিয়ে থাকে তাহলে তো রাষ্ট্রপতির হাতে ক্ষমতা রয়েছে বাংলায় 356 ধারা লাগু করার। করলে না কেন বাংলায় 355 তোমরা একটা ক্যাপশন দাও না। তোমাদের নেতারা হুমকি দিলেন, এতবার বললেন, কেন করলে না 355 ধারা লাগু? বলো আমরা তো চাইছি ক্ষমতা থাকলে প্লিজ, করে রাখো। এক মিনিট, ক্ষমতা এক থাকলে করে মিনিট। দেখাও। আমি একটু শোনাবো রাজ্যপাল যার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে এবং অভিযোগকারিনী তিনি থানায় অভিযোগ করেছেন, সেই প্রসঙ্গে রাজ্যপাল তিনি কিন্তু চলে যান অন্য রাজ্যে এই ঘটনার পরই, এবং তিনি আজকে কলকাতায় ফিরেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে চাচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন। কি বলেছেন শোনাবো। Governor is supposed to stay away from politics. Governor is an apolitical post. I told a lot of good words about the individual Mamata Banerjee. Now, because of the humiliating remarks which she has made against me, against truth, I am forced to tell you, Mamata Banerjee, as a politician, Mamata's politics is dirty. Still, I pray God, save her. But that is a difficult responsibility even for God. I will not accept, I will never accept this Didi-giri on the distinguished office of the governor. That's all I have to say. আমি পরিষ্কার শোনালাম। আমি অমিতাভদার কাছে একটু যেতে চাইবো। অমিতাভদা, রাজ্যপাল বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিদিগিরি সহ্য করব না। তিনি একজন রাজনৈতিক নেতা, তার দিদিগিরি তিনি সহ্য করবেন না, কারণ তিনি যে পোস্ট হোল্ড করছেন সেটা একটা সাংবিধানিক পদ। কি বলবেন? দেখো, প্রথম কথা হচ্ছে এই যে আমি বক্তব্যের প্রথমার্ধেই বলেছিলাম যে যখন শাসক তার সাংবিধানিক মর্যাদা হারিয়ে ফেলেন তখন ওই বস্তার একটা আলু পচে গেলে বাকি আলুগুলোকেও পচিয়ে ফেলার মতো পরিস্থিতি তৈরি করেন। এবং আজকে এই মুহূর্তে রাজ্যের যিনি নির্বাচিত শাসক প্রধান, রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তিনি গোড়া থেকেই অবশ্য সাংবিধানিক পদের মর্যাদা কোনোদিনই বোঝেননি বা বুঝবার চেষ্টাও করেননি। সেটা তার শরীরী ভঙ্গি, সেটা তার রাজনীতির কায়দা, সবকিছু দিয়ে প্রমাণিত। যে অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে এনেছেন সেটা তদন্ত সাপেক্ষ, সেটা তদন্তে প্রমাণিত। আমি মানুষ তো তাকে ভোট দিচ্ছে, আপনার পছন্দ নাই হতে পারে। আপনি নাকি কথা বলেন শরীরী ভঙ্গি মানে আপনি নাকি শরীরী ভঙ্গি মানে কি? আপনি আমার বেলা অনেকবার ডিস্টার্ব করেছেন। আপনি প্রথমবার আমায় বলতেই যাননি, আপনি চেঁচাচ্ছিলেন বাইরে থেকে। শরীরী ভঙ্গি মানে কি? শরীরী ভঙ্গি মানে কি আপনি আগে বলুন। শরীরী ভঙ্গি মানে না 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 না, এই কথাটা আপনাকে উইথড্র করতে হবে। আপনাকে বডি ল্যাঙ্গুয়েজ মানে কি? বডি ল্যাঙ্গুয়েজ মানে কোন বডি ল্যাঙ্গুয়েজটা খারাপ? কোন বডি ল্যাঙ্গুয়েজটা খারাপ আপনার আমার মুখ্যমন্ত্রী আগে আপনাকে বলতে হবে। আপনি কোন বডি ল্যাঙ্গুয়েজটা খারাপ আপনাকে মেনশন করতে হবে। আশ্চর্য ভাই, না বুঝি না, আপনি বোঝান, আমি বুঝি না। কোন বডি ল্যাঙ্গুয়েজটা খারাপ লেগেছে আপনার? আমার মুখ্যমন্ত্রী শরীরী ভঙ্গির মাধ্যমে সাংবিধানিক রীতিনীতি খারাপ করছেন, আপনি এই কথাটাকে টানলেন কেন? শরীরী অঙ্গভঙ্গির মাধ্যমে সাংবিধানিক মর্যাদাটাকে কিভাবে পদমর্যাদাকে ক্ষুণ্ণ করছে সেইটা আগে বলুন।
আপনি যদি মুখ ভেঙিয়ে ভেঙিয়ে বক্তৃতা দেন, আপনার পছন্দ না হলে আপনি দেখবেন না, মানুষের পছন্দ তাই মানুষ 3 বারের জন্য ক্ষমতা করতে পারে না। উনি 7 বারের লোকসভার সাংসদ, মানায় না, উনি 7 বারের লোকসভার সাংসদ, 3 বারের মুখ্যমন্ত্রী। আপনার মতো এলিট ক্লাসের লোকজনদের ভোটে শুধু যেতে না, আপনার মতো এলিট ক্লাসের লোকজনদের ভোটে শুধু যেতে না, আপনার মতো মধ্যবিত্ত গরিব খেটে খাওয়া মানুষরা ভোট দেয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার বাচনভঙ্গি আপনার ভালো লাগতেও পারে, না লাগতে পারে, আপনি টিভি বন্ধ করে রাখবেন। আচ্ছা বেশ মৃত্যুঞ্জয়, আমার মনে হয় তুমি প্রতিবাদ জানিয়েছো। এবার আমরা বক্তব্যটা শুনি। এবার অমিতাভ দা কি বলছেন। প্রথম কথা হচ্ছে এই সরকারের একটা মানে চিরাচরিত এই খেলা হচ্ছে ফাঁসিয়ে দেওয়ার খেলা। আমি যদি ধরেও নি মেয়েটি পীড়িতা, যদি তর্কের খাতিরে ধরেও নি, দেখুন আজকে সাধারণ জনমানুষ কিন্তু বিশ্বাস করতে চাইছে না এমন কোনো ঘটনা ঘটেছে। কারণ জাস্টিস অশোক গাঙ্গুলি থেকে শুরু করে একেবারে শুরু হচ্ছে সেই শিলাদিত্য, যে চাষিটি প্রশ্ন করেছিল সারের দাম কমছে না কেন, এই ফাঁসিয়ে দেওয়ার পরে বিশ্বাস করেছিল। এবং গাঁজা কেস দিয়ে দিতে হবে, কিংবা বকটুয়ের ঘটনা ঘটার পরে সুচপুরের মতো গোটা ব্যাপারটাকে সাজাতে হবে। এই যে বিষয়গুলো আমরা রাজনীতির বৃত্তে এদের রাজনীতিতে দেখেছি, স্বাভাবিকভাবেই রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তার কোনো তদন্ত হওয়ার আগেই জনমানুষ কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিচ্ছে বা বুঝিয়ে দিচ্ছে তারা তৃণমূলের উত্থাপিত এই ধরনের প্রপোজালকে তারা জনমানুষের একা দায়িত্ব নিয়ে বসে আছেন নাকি? আপনি কোন হরিদাস পাল জনমানুষের একা দায়িত্ব? জনমানুষ বুঝিয়ে দিচ্ছে, জনমানুষ বুঝিয়ে দিচ্ছে। ভোটে সিট না পেলে জনমানুষ বুঝিয়ে দিত তাহলে বুঝতাম। আপনি কে? আপনি জনমানুষ বুঝিয়ে দিচ্ছে মানে? ভোট ছিল ঠিক সেই সময় সন্দেশখালীতে আজকে প্রমাণিত, ইমপ্ল্যান্টেড 2000 টাকা দিয়ে বিরোধী দলনেতা করিয়েছে। এটা আমরা বলছি না, এক মিনিট অমিতাভ দা, আমার মনে হয় এই অমিতাভ দা এখানে একটা জিনিস আমাদের পয়েন্ট আউট করা দরকার। আজকে যে ছবিটা দিয়ে রাজ্যপাল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এই যে সাংবিধানিক পদ, প্রশাসনিক পদের দুই ব্যক্তির মুখোমুখি প্রথম পরিচয় যদি তুমি দেখুন, তাহলে কি হয়েছে না, হাতে খড়ি অনুষ্ঠান হয়েছে। ভালো করে ভেবে দেখুন ব্যাপারটা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে, রাজ্যের প্রশাসনিক প্রধানের হাত দিয়ে রাজ্যপালের হাতে খড়ি হয়েছে। কোন রাজ্যপাল রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত থেকে হাতে খড়ি নিচ্ছেন, ভালো, তার বাংলার প্রতি আবেগ রয়েছে, তার স্বাধীনতা সংগ্রামের ব্যাকগ্রাউন্ড থেকে আসা, পরিবার বাংলার সঙ্গে আলাদা তার সম্পর্ক, সব আমি মেনে নিচ্ছি। কিন্তু বাংলার রাজ্যপালরা কেন রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারছেন না? এটাও তো আলোচনার বিষয়। সৈকত, এইটা আজকের নয়, এটা সিভি কাশ্যপ যখন আলোচনা করেছেন তখনই বলেছেন যে প্রত্যেকটা আমলেই দেখা গেছে রাজ্যপালরা কেন্দ্রের এজেন্ট হিসেবে কাজ করেছেন। এটা কোনো ব্যতিক্রমী ব্যাপার নয়। আমি এই প্রবণতা অত্যন্ত খারাপ, কিন্তু এটা ব্যতিক্রমী নয়, এক। দুই, কিন্তু একই সঙ্গে এটাও লক্ষণীয় যে এই যে গোটা ঘটনাটা ঘটলো, যে অভিযোগটা সামনে আসলো, তারও একটা ব্যাকগ্রাউন্ড আমাদের দেখতে হবে। সন্দেশখালী নিয়ে যখন রাজ্যপাল তৎপরতা বা কোট আনকোট অতি তৎপরতা দেখাতে শুরু করলেন, তখন বর্ধমানের একটা সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আপনার চরিত্র আমাদের জানা আছে, সব আমাদের হাতে খবর আছে, যথাসময়ে জানিয়ে দেবো। আপনাদের পিসিআর এর সেই বক্তৃতার কপি থাকতে পারে, নাহলে ইউটিউবে অ্যাভেলেবল, আপনারা দেখে নিতে পারেন। অর্থাৎ কিনা এরা এত প্রেডিক্টিভ, এই শাসক দল কি করবে, কিভাবে গেম সাজাবে, এত প্রেডিক্টিভ যে প্রত্যেকটা ক্ষেত্রে এটা ধরা পড়ে যায় শেষ পর্যন্ত। সমস্যাটা এইখানে যে এই শাসক দল আর কার্যত লেজিটিমেসি হারিয়ে ফেলেছে। হয়তো জনসমর্থনের যে সাংবিধানিক পরিভাষা আছে, মানে ভোট, সেই ভোটে এখনো এরা ক্ষমতাসীন, কিন্তু বৈধতা যাকে বলে, লেজিটিমেসি, জনসমর্থন তো তার সঙ্গে সেই কন্টিনিউটিতে আর এরা নেই। এরা সেটা নিজেরা বুঝতে পারছেন, তাই এত অস্ত্রশস্ত্র, তাই এত কেন্দ্রীয়। আমি রিতেশের কাছে একটু যেতে চাইবো। রিতেশ, রাজ্যপাল বলছেন, খুব মন দিয়ে প্রশ্নটা শুনবে, রাজ্যপাল বলছেন ভগবানের কাছে বলবো ওকে রক্ষে করুন, কিন্তু ভগবানের পক্ষেও সেটা কঠিন। কার কথা বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। নাম না নিয়ে যেভাবে রাজ্যপাল আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে মন্তব্য করেছেন, রাজ্যপাল পদে বসার পর এত কঠিন পরিস্থিতি দুই ক্ষেত্রে এলেও, রাজভবন এবং নবান্নের মধ্যে এলেও এত কঠিনভাবে রাজ্যপালকে বলতে শোনা যায়নি। অর্থাৎ তিনি কোচি থেকে ঘুরে আসার পর এত কঠিন, এত মারাত্মকভাবে তার প্রতিক্রিয়ার কারণ কি? দেখো, আমরা যেটা বিশ্বাস করি যে ফ্যাসিস্ট শক্তি সবসময় চায় যে রাষ্ট্র ব্যবস্থাকে গ্রাস করা। সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি যদি একটু দেখো যে হিটলারও কিন্তু বিপুল জনসমর্থনে কিন্তু সে রাজ্যপাট চালিয়েছে, কিন্তু সে কিভাবে চালিয়েছে সেটা আলাদা প্রশ্ন। ভারতবর্ষের বুকে সংবিধানের ক্ষেত্রে নিরপেক্ষতা
বা নিরপেক্ষ একটা বডি, এই জায়গাটা আস্তে আস্তে সরে যাচ্ছে। রাজ্যপালকে সাধারণত কি হবে, রাজ্যপাল হচ্ছে নিরপেক্ষ একজন মানুষ হবে, যে মানুষকে সাধারণ মানুষ মনে করবে যে সরকার আমার কথা শুনছে না, পরিস্থিতি এমন হচ্ছে, আমি রাজ্যপালকে কমপ্লেইন করতে পারি। রাজ্যপাল সেটা রাষ্ট্রপতির কাছে গিয়ে কিভাবে পাঠাবে। আশা করছো? কিন্তু দাঁড়াও, রিতেশ, তুমি কিভাবে আশা করছো? আমাদের সাংবিধানিক পরিকাঠামোতেই তো গলদ রয়েছে বলে মনে হচ্ছে। বারবার এ নিয়ে আলোচনা করেছি। কেন্দ্রীয় সরকার যখন কোনো ব্যক্তিকে মনোনয়ন দিচ্ছেন রাজ্যপাল পদের জন্য, তখন সেখানে নিরপেক্ষ তুমি কিভাবে আশা করছো? কিভাবে আশা করছো? প্রত্যেকটা কমিশন সাংবিধানিক গলদ বলে তৃণমূল বলছে। না না না, হতেই পারে না। পদ্মপাল ইত্যাদি ইত্যাদি তকমা দিচ্ছে। এসএসসি যে চেয়ারম্যান হবে, স্কুল সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান হবে, তার নাম তো নমিনেট করছে রাজ্য সরকার। তাহলে দুর্নীতির দায় কি রাজ্য সরকারের উপরে পড়বে? তাহলে তোমার কথা অনুযায়ী সেটা দাঁড়াচ্ছে। আমরা তো নিরপেক্ষতার কথা বলছি, যেটা যারা সেই আসনে বসে আছে তারা সেই নিরপেক্ষতার তুমি বলছো ঠিক আছে। রাজ্যপাল টুইট করে বলছেন 361 নম্বর ধারা 2 আর 3 ধারায় আমার বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারবে না, আমার বিরুদ্ধে আদালত কোনো ব্যবস্থা নিতে পারবে না। তার দোষ। এত বড় অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে। একটু বলেনি আরেকটা কথা বলো। তুমি এই যে চাকরি গেছে, তোমরা দেখবে যে ডাইরেক্টলি বিচারপতিদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ নিরপেক্ষতার ক্ষেত্রে আইন ব্যবস্থার মধ্যে বিচারপতিরা যে নিরপেক্ষ ভূমিকা পালন করবে সেটাকে দাগিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ সংবিধানকে এক অর্থে আঘাত করা হচ্ছে। এবং ভারতের সংবিধানকে যদি মানুষ রক্ষা না করে, আগামী দিনে যদি কখনো বিচার হয়, আমি একটা লাইন বলি, অমিতাভ আমি একটা লাইন বলি। মৃত্যুঞ্জয় উত্তর নেব, তোমার উত্তর নেওয়ার টাইম আছে। আমি একটু প্রীতমের উত্তরটা নিয়ে নিই। প্রীতম, না আজকে দেখুন, এর আগে একদম ঠিক একদম মানে কমিউনিজমের যে সিস্টেমটা এর আগে আমরা দেখেছিলাম, এই কমিউনিস্টরাই রাস্তায় দাঁড়িয়ে বিচারপতি লালা বাংলা ছেড়ে পালা, এইসব স্লোগানও দেখেছি। সেম লিগেসিটা মমতা ব্যানার্জি বয়ে চলছে। যে যখনই ওনার বিরুদ্ধে কোনো আদালতে রায় হচ্ছে, তখন আদালত খারাপ হয়ে যাচ্ছে, আর তারপরেই আদালত যখন ওনার সপক্ষের রায় দিল, তখন আদালত ঠিক আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে এই অভিষেক ব্যানার্জি, কয়েকদিন আগে আমরা দেখেছিলাম উনি এই তৃণমূল পার্টির এখন নাম্বার 2, উনি কয়েকদিন আগেই রাজ্যপালের কাছে গেছেন। যদি রাজ্যপাল এতটাই পক্ষপাত দুষ্ট হয়, তাহলে উনি তো আলটিমেটলি রাজ্যপালের কাছেই গেছেন। তার কারণ হচ্ছে সাংবিধানিক প্রধানের কাছে যেতে হবে, এটা হচ্ছে আমাদের রীতিনীতি। এখানে উনি পলিটিক্স করার জন্য নোংরা পলিটিক্স করছেন। মমতা ব্যানার্জি এটা করে থাকেন। মমতা ব্যানার্জি শুধু রাজ্যপাল না, আজকে ডায়মন্ড হারবারের যে প্রার্থী, তার বিরুদ্ধেও চক্রান্ত করার চেষ্টা করছেন। আমরা সেটা আগে থেকে ধরে ফেলেছি। এরকম প্রত্যেক জায়গায় উনি এটা করার চেষ্টা করছেন। পলিটিক্সটা আজকে মমতা ব্যানার্জি যেভাবে রাস্তায় দাঁড়িয়ে বা মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে গালাগাল দিতে পারেন, খিস্তি মারতে পারেন, তার থেকে এরকমই আশা করবো। উনি এরকম জায়গায় পলিটিক্সটা নিয়ে যাচ্ছেন, যেখানে শাহজাহানদের প্রতি উনি সাপোর্ট করছেন। উনি অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে আজকে যারা ধর্ষণ করছে, যাদের জমি করে নিচ্ছে, খুন করছে, তাদেরকে উনি সাপোর্ট করছে। আর একটা ভিডিও বানিয়ে সেটাকে ন্যারেটিভটা চেঞ্জ করছে। আমি বললাম ভিডিও বানিয়ে ন্যারেটিভ চেঞ্জ করা যাবে না। তার বিরুদ্ধে আমরা কোর্টে যাচ্ছি। মানুষ তার প্রমাণ দেবে। যেভাবে অপমানিত করেছে মমতা ব্যানার্জি দেবে না। মানুষ ভোট দেবে এবং ভোট দিয়ে 4 তারিখ দেখা যাবে। আচ্ছা, বলছি যে অমিতাভ বাবু বললেন না, প্রীতম আমায় বলতে বলেছে, বলছি অমিতাভ বাবু বললেন না যে রাজ্যপালের বিরুদ্ধে যে এই অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেস করেছে এবং মানুষ বিশ্বাস করছে না, মানুষ নাকি রায় দিয়ে দিয়েছে, মানুষ বিশ্বাস করছে না। তাহলে আমি একটা কথা, দুটো ঘটনা মনে করিয়ে দিই। 2009 সাল উত্তরাখণ্ডের রাজ্যপাল এনডি তিওয়ারি, তার এগেনস্টে একই অভিযোগ উঠেছিল এবং তিনি পদত্যাগ করেছিল। উত্তরাখণ্ডের রাজ্যপাল এনডি তিওয়ারি 2009 সাল একই অভিযোগ। 2017 সাল মেঘালয়ের রাজ্যপাল ভি সামনুগাথান, মনে করে থাকবে, সেম একই অভিযোগ উঠেছিল এবং তিনি পদত্যাগ করেছিলেন, মেঘালয়ের রাজ্যপাল। সেক্ষেত্রে মানুষ কি বলেছিল? মানুষ বিচার করে নিয়েছিল। তাই এই ধরনের ঘটনা আমরা বারবার বলছি না, রাজনৈতিক বিশ্লেষক একজন সাংবাদিক আগে থেকে বলে দিতে পারে না, দাগিয়ে দিতে পারে না। রাজ্যপালের কাছে আমার জানার জ্ঞান খুব কম, আপনি অনেক জানেন, কিন্তু সঠিকভাবে মানুষকে বলছেন না। তার মানে মৃত্যুঞ্জয়, তুমি এটাই বলতে চাইছো যে পুরনো ইতিহাস ঘাটলে দেখা যাচ্ছে রাজ্যপালরা এই অভিযোগ পদত্যাগ করেছেন। এই ঘটনাগুলো
এবার একদম মিস্টার বোসকেও পদত্যাগ করতে হবে, তাই তো? রাজনৈতিক দলের প্রতিনিধিরা তো বলবে না। আপনি রাজনৈতিক বিশ্লেষক হয়ে তুল্যমূল্য আলোচনা মৃত্যুঞ্জয় করে একটু কেন? মৃত্যুঞ্জয় একটু ঝেড়ে কাশো, মৃত্যুঞ্জয় একটু ঝেড়ে কাশো, দলীয়ভাবে সিবি আনন্দ বোসের পদত্যাগ চাইছো, তাই তো? আমি পরিষ্কার কথা বলছি, আমাদের সাধারণ সম্পাদক বলেছে ওনাকে প্রমাণ করতে হবে, উনি সামনে আসুক, রাজভবনের করিডর থেকে আরম্ভ করে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে, উনি বলে দিক, সেগুলো প্রকাশ করুক, উনি বলুন যে আমি নিরাপরাধ মানুষের সামনে আনুক, আমরা তো চাই বেশ, উনি যদি ঠিক, নিরাপরাধ ঠিক, হয় সামনে দাবি আসুক। থাকতেই পারে। আজকে আর সময় নেই, অনেক ধন্যবাদ রিতেশ বসাক, প্রীতম দত্ত, মৃত্যুঞ্জয় পাল এবং অমিতাভ কাঞ্জিলা, প্রত্যেককে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা শুধু একটা সুষ্ঠু সমাজ চাই, একটা সুষ্ঠু রাজনীতি চাই, সুষ্ঠু নির্বাচন চাই, গণতন্ত্রের সুষ্ঠু পরিকাঠামোগত তার যে প্রেক্ষাপট, যেগুলো ধারা উপধারা রয়েছে, সেগুলোর বাস্তবায়ন চাই। কিন্তু চাই তো অনেক কিছু, পাচ্ছি কতটা? আসলে এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে ভারতবর্ষ জুড়ে, তার বিভিন্ন রাজ্যগুলোতে, তাতে চাহিদা অনেক, কিন্তু বাস্তবায়ন আপনারাই ভালো জানেন। নমস্কার।